আজকে আমাদের নিবেদন আমার মুক্তি আলোয় আলো। প্রথম দৃশ্য, সানশাইন রিহাব সেন্টারে প্রার্থনা গৃহে উপস্থিত সদস্যদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে প্রার্থনা সঙ্গীত। সকলের মধ্যমণি এই সংস্থার কর্ণধার ডক্টর সুশোভন মুখার্জি এবং তার সহকারী হিসেবে এই সানশাইন রিহাব সেন্টারের সাথে যুক্ত রয়েছেন কলকাতার বিশিষ্ট কিছু কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের নাম। আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। রঘুর প্রবেশ, সঙ্গে সাংবাদিক একেন বাবু। ডক্টর সুশোভন মুখার্জিকে উদ্দেশ্য করে তার অ্যাসিস্ট্যান্ট রঘু বলেন, স্যার, জাগরণ পত্রিকা সাংবাদিক মিস্টার একেন বাবু এসেছেন আপনার ইন্টারভিউয়ের জন্য। উনি এক সপ্তাহ আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। আশা করি আপনার মনে আছে স্যার। বিলক্ষণ, আপনি ওনাকে এখানে নিয়ে আসুন। ঠিক আছে স্যার। খানিক বাদেই রঘুর সঙ্গে 28 বছর বয়সী সুদর্শন বুদ্ধিদীপ্ত চেহারার এক তরুণের প্রবেশ। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং ইয়াং ম্যান। সানশাইন রিহাব সেন্টারে আপনাকে স্বাগত জানাই। আপনি এত দূর থেকে এসেছেন, পথে কোনো অসুবিধা হয়নি তো? ও ভালো কথা। রঘু, ওনার জন্য একটু জলের ব্যবস্থা করো তো। ওকে স্যার, আমি এক্ষুনি করছি। এই বলে রঘুর প্রস্থান। স্যার প্লিজ আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না। আপনি আপনার মূল্যবান সময় এই অধমকে দিয়েছেন, তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো। এতদিন তো আমি গোয়েন্দা কাহিনী নিয়ে ব্যস্ত ছিলাম ব্যাঙ্গালোরে, কিন্তু আপনার দেওয়া ইন্টারভিউ আমাকে প্রফেশনাল লাইফে তার সুযোগ এনে দেবে। কেন কি আপনার মূল্যবান মতামত চিত্রনাট্যের মাধ্যমে ডকুমেন্টারি সিনেমা তৈরি করতে পারি, তাহলে জনসচেতনতা বৃদ্ধি করতে পারবো, সেটা আমি নিশ্চিত। তো বলুন, কি জানতে চান? স্যার, প্রথম প্রশ্ন, কলকাতার মতো জায়গা ছেড়ে আপনি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এলাকায় রিহাব সেন্টার তৈরি করলেন কেন? এই প্রশ্নটা করেননি, এরকম মানুষ অন্তত একজনকেও খুঁজে পায়নি। আমার উত্তর একটাই, প্রকৃতি কেবল আমাদের ধারক কিংবা পালক নয়, আমাদের যে কোনো ভুলকে সংশোধন করার ক্ষমতা রাখে এই প্রকৃতি। আর সেই সঙ্গে পারিপার্শ্বিক মানুষজনদের সহযোগিতাও। এই ভাঙড়ে একটা বিদ্যালয় আছে, এখানকার প্রধান শিক্ষক এবং তার সহযোগী শিক্ষকদ্বয় এবং প্রাক্তন ছাত্রদের ও বর্তমান ছাত্রদের মধ্যে থেকে আমি প্রচুর উৎসাহ পেয়েছিলাম বলে আমার মনে হয়েছিল এর থেকে ভালো জায়গা আমার জন্য হতে পারে না। বুঝলেন তো একেন বাবু, প্রকৃতি আর মানুষের সহযোগিতায় আমার শক্তির উৎস। স্যার, আপনার বিবরণটা আমার কাছে পরিষ্কার হলো না, যদি আর একটু ডিটেলসে বলেন। দেখুন একেন বাবু, আমি একেবারে বলছি না যে কংক্রিটের শহরে মানুষ কেবল মাদকাসক্ত হয়ে অন্ধকার জগতে হারিয়ে যায়। গ্রামের মানুষও কিন্তু গাঁজা, আফিম, চরস, হাসিস, কোকো পাতা, ব্লটার পেপার, এলএসডি, ফেন্সিডিল, পেথিডিন, মরফিন, ব্রাউন সুগার, সিনথেটিক ক্যাপসুল, ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগ দিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু তার নিঃশেষ হয় ধীর গতিতে। শহরের নেশায় হারিয়ে যাওয়াটা বড্ড সহজ, মনোবল ভেঙে যায় তাড়াতাড়ি। গ্রামের মানুষদের সংগ্রামী জীবনযাত্রা, বেঁচে থাকার জন্য করত লড়াই, মানুষকে সহজে হারিয়ে যেতে দেয় না। আচ্ছা স্যার, আপনার এখানে প্রত্যেক পেশেন্টে কি কলকাতা বা শহরতলি থেকে এসেছেন? সবাই না হলে বেশিরভাগ, তবে যে যেখান থেকে আসুক না কেন, তরুণ গ্রামগুলো যখন ড্রাগসের নেশায় আচ্ছন্ন অবস্থায় এখানে আসে, সেটা সহ্য করা বড়ই কঠিন। নানা ধরনের ডিপ্রেশন থেকে তারা ড্রাগসের মধ্যে নিজেকে ফিরিয়ে দিচ্ছে। হাতে চায়ের ট্রে নিয়ে ঈশ্বর প্রবেশ, বয়স 19 বছর, তরতাজা হাসি খুশি একটা তরুণ। স্যার আসতে পারি? আরে দৃশ্য যে, এসো এসে। দেখি তোমার হাতে চায়ের ট্রে। রঘুদাই নিয়ে আসছিলেন, আমি আসছি বলে ওনার থেকে চেয়ে নিলাম। একেন বাবু, এই ছেলেটিকে দেখুন, ঠিক 6 মাস আগে ওর একটা পাখির পালক সোজা করে ধরে রাখার ক্ষমতা ছিল না। এখন দেখে আপনারা ওনাকে কেমন লাগছে? ভালো, মজার চলে, বেশ ভালোই লাগছে। একটা চনমনে তরতাজা ঝরঝরে ছেলে। তাই? 1 মিনিট, এই ফাইলের ফ্রন্ট পেজে একটা ছবি আছে, ভালো করে দেখুন তো, চিনতে পারেন কিনা। আচ্ছা দেখি। সরি স্যার, আমি চিনি না এনাকে, তবে এই রিহাব সেন্টারের কোনো পেশেন্ট এইটুকু বুঝেছি। এই আমি, আর কেউ নয়, স্বয়ং আমি, মাইসেলফ দৃশ্য চ্যাটার্জি। দৃশ্য, তিনি হলেন জাগরণ পত্রিকা সাংবাদিক মিস্টার এগেন্দ্র সেন। আমার প্রথমেই পরিচয় করে দেওয়া উচিত ছিল, সরি।
কি বলছো কি? সরি আপনাকে, আমি তোমাকে তুমি বলে বললাম। তুমি তো আমার থেকে বয়সে অনেকটাই ছোট। ইটস ওকে স্যার, প্লিজ আপনি আমাকে তুমি করেই বলুন, আমার ভালো লাগে। না মানে এই ছবি তোমার তোমার সাথে তো এর কোনো মিল নেই। এখানে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স এখন 40, কিন্তু তুমি তো হয়ে বাচ্চা ছেলে। শুধু কি তাই, আমার ওজন হয়ে গেছিল 15 থেকে 18 কেজি। আমি কখনো ঘুমাতে পারতাম না, খাওয়া দাওয়া তো দূরের কথা, সারা শরীরে একটা জ্বালা জ্বালা ভাব। কখনো ম্যালেরিয়া রোগীর মতো শীতে কাঁপতাম, কখনো বা এতটাই গরম লাগতো বাথরুমের চৌবাচ্চায় গা ডুবিয়ে বসে থাকতাম, হাত পা সব সময় কাঁপতো। এই 6 মাসে এই রিহাব সেন্টার আমাকে ফিরিয়ে এনেছে। তবে তুমি সুস্থ হতে চেয়েছো বলেই আমরা তোমাকে সুস্থ করতে পেরেছি। তোমার মধ্যে সেই উইলিং পাওয়ারটা ছিল বলেই আমরা তোমাকে ফিরিয়ে আনতে পেরেছি মাদকাসক্ত জীবন থেকে। তোমার মতো এত সুন্দর উদ্দীপ্ত ছেলে ড্রাগের নেশার কবলে পড়লে কি করে? স্যার, এটা আপনি ঠিকই বলেছেন, রাগের নেশার কবলে সবাই নিজে থেকেই পড়ে। আপনি যদি না চান, ব্রোকারের ক্ষমতা নেই আপনাকে কনভিন্স করার। ওরা নরম মনের মাটিতেই আঁচল কাটে। আমাদের জীবনে প্রতিকূল অবস্থার সুযোগ নিয়েই ওরা আমাদের জীবনে প্রবেশ করে। আমার জীবনটাও একই রকম ভাবে বিষাক্ত হয়ে উঠেছিল। দ্বিতীয় দৃশ্য, অতীতে 6 মাস পূর্বে চ্যাটার্জি বাড়ি। বাড়িতে কার্ডিওলজিস্ট ডক্টর তপব্রত চ্যাটার্জি এবং গাইনোকোলজিস্ট ডক্টর শরণ্যা চ্যাটার্জির একমাত্র পুত্র কৃষ্ণ চ্যাটার্জি তার মৃত ঠাকুমা অনুসুয়া দেবী ছবির সামনে দাঁড়িয়ে মোবাইল সামনে রেখে গান শুনছে আর মনে মনে গান গাইছে। কৃষ্ণ গান শুনতে আর গাইতে খুব ভালোবাসে। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। গগনের পরশমণি প্রাণে আমার এই দেহ তুলে ধরো, তোমার ওই দেবালয় প্রদীপ পৃথিবীর আলোকিত জলুক বাণী, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। ঈশ্বর মা শরণ্যার প্রবেশ। তুমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে গান শুনছো? আজ তোমার কোচিং ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু তোমরা হয়তো ভুলে গেছো যে আমার আজকে মৃত্যুদিন। দৃশ্য, ব্রাক দৃশ্য। 2 বছর হলো তোমার আম্মা চলে গেছে, আর তুমি এখন ক্লাস কামাই করে সময় নষ্ট করে মোবাইলে গান শুনে সেলিব্রেট করছো। মোবাইলকে পড়াশোনার কাজে ব্যবহার করো, তবে এইভাবে মোবাইল নিয়ে অকারণে রিল দেখে, ছবি দেখে, গান শুনে সময় নষ্ট করো না বলছি। মা, তোমার মনে হলো আমি সেলিব্রেট করছি? আম্মা আমাকে নিজের গলায় কত গান শুনিয়েছিল, আজকে আম্মার কথা খুব মনে পড়ছিল তাই। মা, আম্মা আমাকে বলতো আমার গলাতেও সুর আছে, আর আম্মার সাথে গলা মেলাতেও আমার ভালো লাগছে। আর আমিও চাই আমি গানেই কনসেন্ট্রেট করবো। আর ইউ ক্রেজি? তুমি জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন ছেড়ে গান কে বেরাবে? শোনো দৃশ্য, আমায় বলেছো তোমার বাবাকে যেন এ কথা বলতে যেও না, শুনলে কিন্তু দক্ষ যোগ্য বাঁধবে। তোমার মাথায় এরকম উদ্ভট চিন্তা বাসা বাঁধলো কি করে? লাস্ট ইয়ার তুমি জয়েন্টে বসলে, র্যাঙ্কিংটা ভালো হয়নি, ইটস ওকে। এবছর তো সিরিয়াস হও। অকস্মাৎ ঈশ্বর ফোনটা বেজে ওঠে। কৃষ্ণ ফোনটা ধরতে গেলে শরণ্যা ফোনটা কেড়ে নেয়। হ্যালো হ্যালো, কে? চন্দ্রজ, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি আমি আর কি করে ভালো থাকবো? ঈশ্বর কি আমায় ভালো থাকতে দেয়? হঠাৎ করে ওর মনে হচ্ছে ও গান গাইবে। কিশোর কুমার হওয়ার ভূত মাথায় চেপেছে। প্লিজ প্লিজ তুমি একটু বোঝাও। ঈশ্বর মা ফোনটাকে নিয়ে কৃষ্ণকে দিয়ে দেয়। হ্যালো চিত্ত, কি ব্যাপার, কি হলো? রেনেসা তোমাকে ফোনে পাচ্ছিল না বলে আমাকে বললো, বাপি তুমি চিত্তকে একটা ফোন করো তো। আমি এসব কি শুনছি? আবার তোমার মাথায় গানের ভূত চাপলো? কলেজ প্রোগ্রামে গিটার নিয়ে চিৎকার করে গান করো, নাম কামাচ্ছ বলে সিঙ্গার ভাবতে শুরু করেছো নিজেকে? তোমাদের আমাদের দুজনের ফ্যামিলিতে সবাই ডাক্তার, ইভেন রেনেসাও ডাক্তার হওয়ারই স্বপ্ন দেখে, আর তুমি
সেম প্রফেশনে থাকলে বিয়ের পর নিজেদের জীবন গুছিয়ে নিতে সুবিধা হয়। কিন্তু আমি তো তা চাই না। রেনেসাকে বলে দিও আঙ্কেল, রাখছি আমি। শিষ্য শিষ্য হ্যালো, শুনতে পাচ্ছ শিষ্য? শিষ্য ফোনটা কেটে বাড়ির বাইরে বেরোতে গেলে ঈশ্বর বাবা তপব্রত চ্যাটার্জি তাকে ডাকেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাইরে। বাইরে মানে? যখন যেখানে খুশি বেরোবে, যখন খুশি আসবে। এটা কি হোটেল? তোমার মা আমাকে সব বলেছে। আমার বাড়িতে থেকে তোমার এই খামখালিপনা চলবে না, এই কথাটা কান খুলে শুনে রাখো। শিষ্য কোনো উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মাই আমার ছেলেটাকে আদর দিয়ে বিগড়ে দিয়ে গেছে, স্মরণটা ঠিকই বলে। তৃতীয় দৃশ্য, পার্কের বেঞ্চে শিষ্য চুপ করে বসে আছে বন্ধু জুয়েলের পূর্বে। হাই ব্রো, কি ব্যাপার বল? মুখটা বাংলার ফাঁস কেন? কিছুই না, এমনি। এমনি? তা তো লাগছে না গুরু। তোমার মতো সোনার চাপন চোখা ছেলে এরকম বাথরুম মুরগির মতো ঝিমোচ্ছে, এ তো সুবিধার কথা না। নাকি দুঃখ বিরাতি হয়ে উঠলে? আচ্ছা সত্যি করে বলতো, আমি গানটা কেমন গাই? কতবার বলবো? বস, একদম এক ঘর। আমরা তো সবাই বলি। এই ছুরি কাঁচি ইঞ্জেকশনের জিন থেকে এই মোহাম্মদ রফি কি করে বেরোলো? আর আমি যদি এই গানটা নিয়ে জীবনে কিছু করতে চাই, কর, আলবাত কর। তোর লাইফ, তোর চয়েস, তোর সিদ্ধান্ত। অবশ্য তো ডাক্তার বাবা মা কিছুতেই মেনে নেবেন না। সেটাই তো ব্যাপার। এমনকি রেনেসাও আমাকে সাপোর্ট করছে না। কে কে সাপোর্ট করে না? ও, তোর ওই টেস্ট টিউব গার্লফ্রেন্ড। টেস্ট টিউব গার্লফ্রেন্ড মানে? তুই তো আর ভালোবেসে গার্লফ্রেন্ড বানাসনি। তোর প্রেমটাও তো তোর বাবা মা তাদের কলিগের মেয়ের সাথে করিয়ে রেখেছে, তাই ওটা তোর টেস্ট টিউব গার্লফ্রেন্ড। ভালো বললে। শোনো বস, অনেক হলো। 18 বছর অবধি তুই মাতৃ যশোরে থেকেছিস, এবার ভূমিষ্ঠ হ। তোর জীবন তুই নিজে তৈরি কর, খালি একটু হিম্মত লাগবে। আর সেই হিম্মত আমি তোকে দেবো। চল চল আমার সাথে। তোর সাথে যাব? কোথায়? কেন? এত প্রশ্ন করিস না বস, খালি চল। ভয় নেই, আমার কথা শুনলে তোর ভালোই হবে। চতুর্থ দৃশ্য, दुनिया ने हमको दिया क्या, दुनिया से हमने लिया क्या, हम सबकी परवाह करें क्यों, सबने हमारा किया क्या। শিষ্যকে নিয়ে জুয়েল হাজির হলো এক আলো আধারী জগতে। সেখানে তাদেরই বয়সী কিছু ছেলে মেয়ে বিচ্ছিন্নভাবে বসে ঝুমোচ্ছে, কিন্তু প্রত্যেকের মুখে পরিতৃপ্তির হাসি। সবাই যেন বাস্তবকে কাটিয়ে স্বপ্নের মায়াজালে জড়িয়ে আছে। तुम मारो दम, मिट जाए गम, बोलो शुभ शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। জুয়েল, এ তুই আমাকে কোথায় আনলি? কুল বস, কুল। 1 মিনিট। রকি, রকি প্লিজ কাম হিয়ার। হাই জুয়েল, কেমন আছিস ব্রো? আর তোর সাথে এটা কে? বেশ গুডি বয় দেখতে। আমাদের এক নতুন বন্ধু বিশ্ব, ও একটু ডিস্টার্ব হয়ে আছে। প্লিজ ওকে একটু কোম্পানি দে, তবে রোজটা একটু লাইট রেখে। তুই একদম চিন্তা করিস না, মার্কেটে নতুন এক ধরনের ড্রাগ এসছে জুয়েল, ট্রাই করবো একসাথে। নিজের লাইফটা বিন্দাস হয়ে যাবে। বিশ্ব প্লিজ কাম কাম। রকি, বিশ্ব কিন্তু খুব ভালো সিঙ্গার, তবে ওর ডাক্তার প্যারেন্টস চায় না যে ও গান নিয়ে থাকুক। ও, আর তাই বিশ্ব অতটা ডিপ্রেস। আরে ডিপ্রেশনকে মন থেকে আউট করে দেওয়া তো আমার বাঁ হাতের খেলা। এমন বল তোমার কোর্টে দেবো, তুই ডিপ্রেশনকে বাউন্ডারি বার করে দেবে। ডোন্ট ওয়ারি দৃশ্য, এই নাও একটা দাও, একদম রিল্যাক্স লাগবে। আরে এটা তো সিগারেট। সরি, আমি স্মোক করি না। ওকে ওকে সরি, তাহলে আমার সাথে এসো। রকি শিষ্যকে একটি টেবিলের সামনে নিয়ে যায়, যেখানে ছোট্ট কাগজের উপর কিছু সাদা পাউডারের মতো জিনিস রাখা। ঈশ্বর, এক কাজ করো, জোরে ব্রিথ করে এটা স্মেল নাও, নিজের মধ্যে রাখো, দিয়ে আবার ছাড়ো, দেখবে রিল্যাক্স লাগতে শুরু করবে। অবশ্য 1 টান 2 টান 3 টান দাও, দেখবে নিজের মধ্যে একটা হ্যাপি ফিল হবে। 4 টানেতে শূন্য উঠে যাবে, 5 টানেতে আকাশে ভেসে থাকতে পারবে। ওহ, সে কি ফিলিং! না না, আমার এসবের কোনো দরকার নেই। কুল কুল বিশ্ব, কুল। এইখানে যারা এসেছে সবাই কোনো না কোনোভাবে সাস্টেডেড। কেউ আমাদের বোঝে না, বুঝতেও চায় না। লুক অ্যাট রকি, ওর বাবা মা দুজনেই নিজেদের মধ্যে স্যাটেল। তারা দুজনেই বিয়ে করেছে। রকির কথা ভাবেনি তার প্যারেন্টস। ওই মেয়েটাকে দেখ, ও রশ্মি, ওর বয়ফ্রেন্ড ওকে চিট করেছে। কেন জানিস তো?
ও রশ্মিকে চায় না। রশ্মির বাবা মায়ের অনেক টাকা, সেই টাকাকেই ভালোবাসে। ওই ছেলেটাকে দেখ, তসবির, ও পড়াশোনায় তুখর, বুঝলি, তুখর। যাদবপুরের টপার কিন্তু ও। পড়ার মাঝে বন্ধুদের সাথে রিল্যাক্স করতে আসে। ওরা ভালো আছে সবাই, বাইরের কোনো কিছু ওদের স্পষ্ট করে না। তুই তো সিঙ্গার হতে চাস, কিন্তু তোর সাহস নেই। আমি কথা দিচ্ছি ব্রো, তুই সেই সাহস পাবি। একবার তুই এই মেলটা নে, যদি তোর খারাপ লাগে আমি আর তোকে ফোর্স করবো না। বর্তমান এইভাবেই আমি আস্তে আস্তে অন্ধকারে চালিয়েছি। এরপর আমাকে ফোর্স করতে হতো, আমি নিজেই চাঁদপাকে শুরু করতাম। 3 মাসে এমন কোনো ড্রাগ ছিল না যে আমি ট্রাই করি। গাঁজা, আফিম, চরম, কোকো পাতা, ওয়াটার পেপার, এলএসডি, পেন্সিলিন, পেথিলিন, মর্ফিন, ব্রাউন সুগার, সিনথেটিক ক্যাপসুল, ইনজেকশন ইত্যাদি ইত্যাদি। এরপর একটি বাবা মা বুঝতে পারে, যদিও তখন আমি আর আমাদের নেই, আমি তখন এক অন্য রঙিন জগতের বাসিন্দা। এই কুসংস্কারের এই গ্রাম বাংলার প্রকৃতি আমার এবার স্বাভাবিক করে ফেলেছে। এখন আমার জীবনটা অন্যরকম। বাবা মা অনেক সাপোর্টিভ। বাবা নিজে আমায় জয় গুরু সরকারের কাছে নিয়ে গেছেন আমার তালিমের জন্য। আমিও তার সাথে সাথে বাবা মায়ের পড়াশোনায় মন দিয়েছি, বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য। কংগ্রাচুলেশন শিষ্য, তোমার নতুন জীবনের জন্য। খুব ভালো থাকুক, নিজের মতো করে বাঁচো। ডক্টর মুখার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ শিশুর সাথে আলাপ করানোর জন্য। আমার যে ইনফরমেশন নেওয়ার ছিল আমি সবই পেয়ে গেছি। তাহলে আমি উঠি, ভালো থাকবেন আপনারা। আপনিও ভালো থাকবেন, পারলে আবার আসবেন। আসবো, চলি এখন। এই বলে একেন বাবুর প্রস্থান। শিশু, চলো চলো, আজ আমাদের ভাঙর হাই স্কুলে ইন্টারন্যাশনাল অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইনের প্রোগ্রামে ইনভিটেশন আছে। রেডি হয়ে নাও তাড়াতাড়ি। তাই তো, আজই তো 26শে জুন, চলুন স্যার। শিষ্য ও তার স্যার হাসি মুখে ভাঙড় হাই স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। আমাদের আজকের নিবেদন এখানে শেষ হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই যে আমাদের অনুষ্ঠানটা শুনলো তার জন্য ধন্যবাদ। ওরা কিন্তু তোমাদের মতোই একদম নতুন, ওরা কিন্তু কেউ এই পারফরমেন্সটা সম্পর্কে কেউ কোনোদিন করেনি। ওরাও কিন্তু শিখিয়ে এই জাস্ট প্রথম এইবারই করলো, তাই কিছু ভুল ত্রুটি হলে আমি ওদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওরাও কিন্তু শিখেছে। তো ভালো লেগেছে? হ্যাঁ, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। শিক্ষক যারা উপস্থিত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্টুডেন্টদেরও ধন্যবাদ। আপনারা তোমরা একটু